আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুনাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে জানুয়ারি থেকে যেদিন থেকে ক্লাস ধরলাম, আমরা ক্লাস সম্ভবত অনেক আগে থেকেই শুরু করেছি। আমাদের কি হলো যে আমাদের 2টো অধ্যায় শেষ হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা পাঠ শেষ করার সাথে সাথে কিন্তু তোমাদেরও শেষ করতে হবে। আমি পড়িয়ে গেলাম, বুঝিয়ে গেলাম। তোমরা বাসায় যদি ওগুলা শেষ না করো তাহলে কিন্তু হবে না। কারণ আমরা কিন্তু তোমাদের সরাসরি ক্লাসে পাচ্ছি না। তোমাদের পড়া ধরতে পারতেছি না। আমরা বুঝতেছি না তোমরা কতটুকু পড়ছো, কিভাবে তোমরা মনোযোগ দিয়ে করতেছো কিনা। কিন্তু এই দায়িত্বটা অভিভাবক এবং তোমাদের উপর কিন্তু বেশি বর্তায়। আমরা ক্লাস করে যাবো কিন্তু তোমাদের কিন্তু দেখাশোনা বা পর্যবেক্ষণ আমরা করতে পারছি না। তাই আমি আশা করব আমরা যেমন পড়িয়ে যাচ্ছি তোমরাও সুন্দরভাবে আমাদের পড়ার সাথে সাথে পড়াগুলো শেষ করে ফেলবে। আজকে অনলাইন ক্লাসে আমার পরিচিতি পর্বে আমি বলে নেই, আমি জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি পড়াবো, দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 3য় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। তোমরা শিক্ষার্থীরা সকলে বইটা খুলে নাও এবং আমার সাথে সাথে পড়ো। আমরা আজকে একটা নতুন অধ্যায় পড়াচ্ছি, 3য় অধ্যায়। তোমরা যদি আমাদের সাথে আমরা যে অল্প অল্প করে পড়াচ্ছি, 3টা করে 4টা করে পাঠ পড়াই এবং ওর থেকে অবজেক্টিভগুলি দিয়ে দেই, নৈবেতিকগুলি করে রাখো। নৈবেতিকগুলি করাচ্ছি সৃজনশীল করার বোঝাচ্ছি না, কিন্তু নৈবেতিকগুলোর জন্য যে লাইন ধরে তোমরা পড়ছো, এটাই কিন্তু তোমাদের সৃজনশীলে কাজে লাগবে। আমরা স্কুল খোলার পর তোমাদের সৃজনশীল সৃজনশীল প্রশ্ন দিয়ে দেব এবং সৃজনশীলগুলো করাবো। আর তোমরা শিক্ষার্থীরা আরেকটা কথা বলি, তোমাদের যে অনুশীলনীতে এক একটা সৃজনশীল 1টা 2টা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সহায়তাকারী বই সাহায্যে তোমরা সৃজনশীলগুলি বাসায় করে রাখবে। আচ্ছা, আমরা আর কথা না বলে ক্লাসটা শুরু করি। 3য় অধ্যায়, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা হাতে নাও, পড়াটা আমার শেখাও। পার্ট 1 আজকে পড়াবো, পার্ট 1, 2 ও 3, আর সম্ভব হলে 4টাও আজকে পড়িয়ে দেব। এখানে পার্ট আছে 8টি। আমি 2টা ক্লাসে 3য় অধ্যায়টা শেষ করে দেব এবং 2টা ক্লাসের মধ্যে প্রথম পড়াবো 4টি পার্ট, পরবর্তী ক্লাসে 4টি পার্ট পড়িয়ে আমরা শেষ করিয়ে দেব। আচ্ছা, তোমরা দেখো, পার্ট 1-এ যাওয়ার আগে কিছু ভূমিকা আছে, আমি সেটা পড়িয়ে দিই। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানিরাশি দ্বারা একের অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম এশিয়া। তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে এবং বাংলাদেশ এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পৃথিবীর বুকেও গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971-এ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার স্থান করে নিয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি 2টি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এসব মহাসাগর মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় সাগর বা সমুদ্র, যেমন আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, আমি তোমাদের পার্ট 1 পড়ার আগে তোমাদের ভূমিকাটা পড়িয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এখন অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো এখানে দেয়া আছে। আমি একটু পড়িয়ে দিই। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা। এশিয়া মহাদেশ সম্পর্কে যেহেতু এশিয়া মহাদেশেই কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত।
আমরা এখন এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। বিশ্ব পরিমণ্ডলে এশিয়া মহাদেশের অবস্থান ও এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে পারবো। পৃথিবীর বিভিন্ন মহাসাগরে অবস্থান ও গুরুত্ব বর্ণনা করতে পারবো। মানচিত্র অঙ্কন করে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান নির্দেশ করতে পারবো। পার্ট 1, আমরা এখন পার্ট 1-এ চলে যাচ্ছি। পার্ট 1 তোমরা খুলে পড়ো, বা মহাদেশের ভৌগোলিক পরিচয়। পার্ট 1-এ কি আছে? মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা আগেই জেনেছি পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে? 7টি মহাদেশ রয়েছে। এগুলো হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ। পুরো পৃথিবীর মোট আয়তনের 29 ভাগ কি স্থলভাগ, বাকি অংশ জলরাশি। এই জলরাশির মধ্যেও রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ। এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশেরই অংশ। দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলোতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। তোমরা দ্বীপ তো বুঝো, বাংলাদেশেও কিন্তু একটি দ্বীপ আছে। কি দ্বীপ বলো তো? ছেড়া দ্বীপ, অর্থাৎ সেন্ট মার্টিন, যেখানে তোমরা যাও। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। এই যে পৃথিবীর স্থলভাগ, কত ভাগ? 29 ভাগই হলো স্থলভাগ। এই স্থলভাগের সবটাই কিন্তু সমতল নয়। সমতল ভূমি ছাড়াও পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো কোনো দেশ আছে যা দ্বীপ বা দ্বীপের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে ও ভারতীয় উপমহাদেশে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে ও ভারতীয় উপমহাদেশে। আচ্ছা, পার্ট 2-এ দেখো কি আছে? এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান। পার্ট 2-এ আমরা এখন পড়বো এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ার অন্তর্ভুক্ত। কত বড়? পৃথিবীর মোট যে স্থলভাগ তার 3 ভাগের 1 ভাগই হলো এশিয়ার অন্তর্ভুক্ত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার অন্যতম 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলেও এশিয়ার সমান হবে না। চিন্তা করতে পারো কত বৃহৎ। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যদি একত্রও করা হয় তবুও এশিয়ার সমান হবে না। 456,6,67,000 লোকের বাস এই মহাদেশে। শিক্ষার্থীরা এই যে সংখ্যাগুলো দেয়া আছে, বিভিন্ন তথ্যগুলো আছে, এগুলো কিন্তু তোমরা সবই ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং নৈর্ব্যক্তিক হিসেবে খাতায় লিখে রাখবে। এটাই তোমাদের কাজ থাকবে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি পার্ট বাই পার্ট ওই কাজগুলো দিয়ে দিই, তোমরা এগুলো খাতায় লিখে রাখবে। এই মহাদেশে তথ্যসূত্র বিশ্ব জনসংখ্যা জরিপ 2019 জাতিসংঘ। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকেই যে এশিয়া বৃহত্তম মহাদেশ তাই নয়, এখানেই গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতা নিয়ে কিন্তু আমরা 2য় অধ্যায়ে পড়েছি। সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, পারসীয়, হিব্রু এবং সিন্ধু সভ্যতা এখনই গড়ে ওঠে। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে আমরা সিন্ধু সভ্যতা নিয়ে পড়েছি। প্রথম নগর সভ্যতার নিদর্শন চিহ্ন যেখানে পাওয়া যায় সিন্ধু সভ্যতা। এশিয়ায় যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকায় সভ্যতার আলো পৌঁছেনি। যখন এশিয়ায় এই ধরনের সভ্যতার চিহ্ন পাওয়া যায়, সভ্যতা যখন গড়ে ওঠে, তখন ইউরোপ ও আমেরিকায় সভ্যতার তখন কোনো আলোই ফুটে ওঠেনি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এ মহাদেশেই অবস্থিত। সভ্যতার যে উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান, তাও এশিয়া মহাদেশেই অবস্থিত। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোথায় কোন গোলার্ধে অবস্থিত?
এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। তোমরা কিন্তু এই যে এই সীমারেখাটা অবশ্যই মুখস্থ করে ফেলবে, ভালো করে পড়বে। রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। কোনটি? রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া আর ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হলো ইয়াং সিকিয়াং, হোয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। চীনের ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং চীনের। এর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার। ভূপ্রকৃতি ও জলবায়ু আমরা এতক্ষণ পড়লাম কি? এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। এখন আমরা পড়ব এশিয়ার ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া মহাদেশে ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এই মহাদেশে প্রায় 1/3 অঞ্চল সমতল এবং এর উত্তরে যেমন আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়াও এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। কোথায় কি আছে এইগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এছাড়া মহাদেশের ভূপ্রকৃতি পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ, উত্তর ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদীবিধ নিম্ন সমভূমি। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে। পৃথিবীর বড় নদীগুলোর 7টি এশিয়া মহাদেশে প্রবাহিত। পৃথিবীতে যে 7টি বড় নদী রয়েছে, পৃথিবীতে যে বড় নদীগুলি রয়েছে তার মধ্যে 7টি হলো এশিয়া মহাদেশে রয়েছে। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ 8,850 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নামানুসারে শৃঙ্গটির নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি, নাম রাধানাথ শিকদার। নামটি ব্রিটিশের স্যার জর্জ এভারেস্টের নামানুসারে হয়েছিল, কিন্তু এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি, তাই তার নাম কি ছিল? রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ ও নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। কি থাকে? সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশেও কিন্তু অনেক পরে বাংলাদেশেও কিন্তু এভারেস্ট চূড়া আরোহণ করেছেন। কে সে? বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম.এ. মুহিত, নিশাদ মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনও এই পর্বত চূড়ায় আরোহণ করেছেন। তাহলে এই যে ভূপ্রকৃতি, জলবায়ু এবং এই যে বিভিন্ন তথ্যগুলি এখানে দেওয়া আছে, শিক্ষার্থীরা আমি বারবার বলি যে তোমরা আন্ডারলাইন করে রাখবে এবং সুন্দর করে মনোযোগ সহকারে পড়বে। এশিয়া মহাদেশের জলবায়ুও বৈচিত্র্যপূর্ণ। আমরা এতক্ষণ কিন্তু ভূপ্রকৃতি বললাম, জলবায়ুটা দেখব। জলবায়ুও কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর বৈশিষ্ট্য। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিবিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এদের আমাদের প্রধান বৈশিষ্ট্য কি? এশিয়ার বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল, এটাই হলো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, যা এশিয়া মহাদেশে আমরা দেখতে পাই। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন দেশ আছে? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশে মৌসুমী জলবায়ু অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্য মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্য মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে। শীতকালে বৃষ্টি কিংবা গ্রীষ্মকালে সাধারণত
বৃষ্টিহীনতা এরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। কি বলেছে? শীতকালে বৃষ্টি কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা এরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পড়লাম? ভূপ্রকৃতি ও জলবায়ু, এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন আমরা পড়লাম, মহাদেশের ভৌগোলিক পরিচয় পড়লাম। এখন আমরা পড়ব পাঠ 4। পাঠ 4-এ আছে এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। শিক্ষার্থীরা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে পাঠ 8টি আছে, আমি একসাথে 8টি পড়িয়ে দেব না, আমি অল্প অল্প করে পড়াবো যাতে তোমরা পড়াগুলো সুন্দর করে ধরতে পারো। ভারত মহাসাগর, এই যে প্রশান্ত মহাসাগরের বর্ণনাগুলো দেওয়া আছে 7 ও 8 এবং 5 ও 6 পাঠে। আমি আজকে তোমাদের 4 পাঠ পর্যন্তই পড়াবো। আমি আশা করব তোমরা এই 4 পাঠে যা যা পড়ালাম, কি কি আছে, কোন মাউন্ট এভারেস্ট শৃঙ্গের উচ্চতা, কে উচ্চতা নির্মাণ মেপেছেন, কার নামে নামকরণ হয়েছে, কয়টি মহাদেশ আছে, কয়টি মহাদেশ আছে, কোনটা কোন সীমারেখা, এগুলো সব দীর্ঘতম নদ নদীর নাম, এগুলো সব যা যা আমি পড়ালাম তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে করে রাখবে। আবার এবং আন্ডারলাইন করার পর একটা খাতায়, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় খাতায় সুন্দর করে লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। এশিয়ার জনসংখ্যা। আচ্ছা, আমরা এবার পড়বো পাঠ 4। পাঠ 4-এর শিরোনাম হলো এশিয়ার জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। প্রথমে আমি পড়ি জনসংখ্যা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 770 কোটি। এর মধ্যে এশিয়ার লোক সংখ্যা 456 কোটি 6,67,000 বিশ্বব্যাংকের তথ্য মতে। এই হিসাবে বিশ্বের প্রায় 3/4 লোকের বসবাস এই মহাদেশে। এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের মাত্র 1/3 তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় তুলনামূলকভাবে কম মানুষ বাস করে, কিন্তু পূর্ব এশিয়া বিশেষ করে ভারত উপমহাদেশে ঘন জনবসতি পূর্ণ। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এই এলাকায়। এই এশিয়া মহাদেশের 2/3 লোকের বাসই হলো এই ভারত উপমহাদেশের দেশগুলোতে। এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রামাঞ্চলে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন, গণচীন বলা হয়, আর ছোট দেশ মালদ্বীপ। চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, 139 কোটি 80 লক্ষ। তার পরের স্থানটি ভারতে, 136 কোটি 60 লক্ষ। আর মালদ্বীপের জনসংখ্যা 5,30,000, অর্থাৎ সবচেয়ে কম, 5,30,000। অর্থনীতি। এরপর আমরা এতক্ষণ আমরা জনসংখ্যা পড়লাম। তোমরা শিক্ষার্থীরা জনসংখ্যা যে কোন জনসংখ্যা কত ভাগ, কোন দেশে চীনের জনসংখ্যার উপর যে যে তথ্যগুলি দেওয়া আছে সবগুলো তোমরা সুন্দর করে পড়ে লিখে রাখবে। এরপরে দেখো অর্থনীতি। এশিয়া মহাদেশ অর্থনীতি। এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। আমরা এশিয়া মহাদেশের ভিতরে আমাদের কি বলা হয়? কৃষি প্রধান বাংলাদেশ, অর্থাৎ কৃষি দিয়ে আমাদের কিন্তু পরিচিতি। তাই শুধু আমাদের না, এশিয়ার প্রায় এশিয়া মহাদেশটিকে কৃষি প্রধান দেশ হিসেবে, কৃষি প্রধান মহাদেশ হিসেবে অনেকটা চিহ্নিত করা হয় বা চেনা যায়। ধান উৎপাদনে এই মহাদেশ শীর্ষস্থানীয়। ধান উৎপাদনে আমরা এশিয়ারই শীর্ষস্থানীয়তে আছি। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। একইভাবে ভারত প্রধান পাট উৎপাদনকারী ও বাংলাদেশ দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। চা উৎপাদনের বিশ্বে চীন প্রথম, ভারত দ্বিতীয় এবং শ্রীলঙ্কা চতুর্থ। এই মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। জ্বালানি তেল ছাড়া শিল্প কারখানা ও যানবাহন সহ বলতে গেলে সারা পৃথিবী অচল। জ্বালানি তেল না থাকলে কি হবে? শিল্প কারখানা কিছু চলবে? কিছুই চলবে না, এসবই অচল। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে উত্তোলন করা হয়। সারা বিশ্ব এই অঞ্চলে তেল সম্পদের ওপর নির্ভরশীল।
সাগর, মহাসাগর ও নদ-নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এই মহাদেশের দেশগুলোর নিজেদের মধ্যে ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য গড়ে ওঠে। এই মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। জাপান পৃথিবীর ৩য় শিল্প সমৃদ্ধ দেশ। কততম? জাপান পৃথিবীর ৩য়, ৩ নাম্বারেই আছে জাপান, শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে এগিয়ে আছে। বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এরপরই আসো এশিয়া জনসংখ্যার ধর্ম। পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব এশিয়ায়। কি বললো? পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উদ্ভব এশিয়ায়। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম এশিয়াতে। প্রাচীন যে ধর্ম, সেই হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের জন্ম কোথায়? এশিয়াতেই। এরপর ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে। এরপর কি? ইহুদি ও পরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকে। দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য থেকেই ৭ম শতকে। কত শতকে? দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকেই ৭ম শতকে ইসলাম ধর্ম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া ও কাশী ও বৌদ্ধদের পবিত্র তীর্থ বুদ্ধ গয়া ভারতে অবস্থিত। পৃথিবীর ৩টি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহরে অবস্থিত। কি বলেছে? পৃথিবীর ৩টি যে প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহরে, মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মস্থান জেরুজালেম শহরে অবস্থিত। আচ্ছা, এই হলো আমাদের পার্ট ৪, এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম পড়ালাম। পার্ট ৫-এ আছে, পার্ট ৫ ও ৬ আছে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থানটা কোথায়, কি রকম, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা আজকে পার্ট ৪ পর্যন্তই পড়াবো এবং বাকি পরবর্তী ক্লাসে আমরা পার্ট ৫ ও ৬ এবং ৭ ও ৮ পড়ালেই আমাদের ৩য় অধ্যায়ও পড়ানো শেষ হয়ে যাবে। আমরা আশা করব আমরা অল্প অল্প করে পড়াচ্ছি। এই যে পার্ট ৪ পর্যন্ত দিলাম, পার্ট ৪ পর্যন্ত দাগিয়ে 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 অবজেক্টিভ বের করে খাতায় লেখা আমার মনে হয় না খুব একটা কষ্টের কাজ। আর কষ্ট তো তোমাদের করতেই হবে। তোমরা যদি বলো যে আমাদের অন্য সাবজেক্ট অনেক পড়া আছে, পড়তেই হবে। এখন হাই স্কুলে উঠেছো, তোমাদের অবশ্যই বেশি বেশি করে পড়তে হবে। যত বেশি পড়বে কখনোই মনে করবে না স্কুল বন্ধ, আমার পড়াও বন্ধ। পড়া কিন্তু তোমার চলতেই থাকবে, তুমি কিন্তু পড়তেই থাকবে। তুমি যখন থেমে যাবে তাহলে কিন্তু তুমি কিন্তু জীবনে চলার নামই কিন্তু জীবন। তাই থেমে যাওয়া যাবে না, পড়তেই হবে। সবসময় পড়া চালু রাখতে হবে। স্কুল খুললো কি খুললো না এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। তুমি তোমার বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়ে যাবে। যখন স্কুল খুলবে তখন দেখবে তোমার জন্য কত সুইফট হয়ে গেছে, তুমি সব পড়া পারো। আমরা তোমাদের যতটুকুর উপর পরীক্ষা নেব তুমি দেখবে যে তোমার আগেই এগুলো পড়া হয়ে গেছে। এটাই হলো ব্যর্থী বাড়তি এবং বেশি বেশি করে পড়ার সুবিধা। তাই আমি আশা করব আমি আজকে যে ৪ পাঠ পড়িয়ে দিয়েছি তোমরা এই ৪ পাঠ ধরে ধরে লাইন বাই লাইন ধরে ধরে পড়বে। প্রথমে পড়বে এবং যখনই পড়বে, পড়ার থেকে যখনই একটা অবজেক্টিভ পাবে তখনই তোমরা লিখে রাখবে। এবং আমি তো যা যা পড়ালাম তো পড়ার সময় তো বলতেই থাকলাম যে এটা দাগাও, এটা এই আমি তো বললামই যে এই যে ধর্মটা, এই যে এটা তোমাদের দাগাতে হবে। সেইভাবে তোমরা দাগিয়ে দাগিয়ে তোমরা একটা বাড়ির কাজ তৈরি করবে, যে কয়টা অবজেক্টিভ হয় পার্ট ৪ পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকের মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস এখানেই শেষ। তোমরা সুন্দর করে বাড়ির কাজটি জমা দেবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আল্লাহর রহমতে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।